নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। একেবারে গরমের গ্রীষ্মের দাবদাহে যখন একেবারে আমাদের ওষ্ঠাগত প্রাণ, ঠিক তখনই ঝরঝর করে বৃষ্টি ঝরল সকালটায় এবং আমাদের সকলকে ভীষণ স্বস্তি দিল। গাছপালারা এবং আমরাও ভীষণ স্বস্তি পেলাম, এটা মানতেই হবে। আর এই মেঘলা দিনে, মেঘলা সকালে, বৃষ্টি স্নাত সকালে কিছুক্ষণ থাকবো আমরা কবিতা নিয়ে, শুনবো কবিতা। আর আমাদের সঙ্গে আছেন যারা, চলুন একটু পরিচিত হই। আমাদের সঙ্গে আজকে আছে শ্রাবস্তী ভট্টাচার্য, সুপ্রভাত। আছে সুচেতনা চৌধুরী, সুপ্রভাত। আছেন অলোকেশ চক্রবর্তী, সুপ্রভাত। আমরা আসলে সকালটা ভীষণ ভালো বলবো, কারণ প্রথম মনে হয়েছিল যে কি জানি আসতে পারবো কিনা, এসে পৌঁছতে পারবো কিনা, কিন্তু তারপরেই দেখলাম প্রকৃতি খুব সদয় আমাদের জন্যে। খুব বৃষ্টি হলো, আমাদের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা, মানে প্রকৃতিকে ঠান্ডা করে দিল, তারপর আমাদের আবার যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা করে দিল, তাই না? ঠিক সময় কিন্তু আর বৃষ্টি ছিল না, আমরা পৌঁছে গেলাম আমাদের যথা জায়গায়। এবং এখন সুচেতনা এবং শ্রাবস্তীর কাছে শুনবো অনেক কবিতা। কে শোনাবে প্রথমে? আমি শুরু করি প্রথমে। একদম। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি দিয়ে শুরু করব। বেশ, মেঘলা দিন, কৃষ্ণকলি শুনবো, কৃষ্ণকলি দিয়ে শুরু হবে, খুব ভালো। চলো। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লুটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পথে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার
কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি। বাহ, দারুণ। আজকে মেঘলা আকাশ বলেই কি কৃষ্ণকলি পড়তে ইচ্ছে করলো প্রথম প্রথম? খুব সত্যি, এই কারণে। তাই না? আসলে গ্রীষ্মের দাবদাহে আমাদের কদিন যাবত দেখছিলাম যে ভীষণ গরম, আর আজকে যখন বৃষ্টি হলো প্রথমটা একটু মন খারাপ হয়েছিল যে কি হবে, আজকের অনুষ্ঠানটা হবে কিনা। হ্যাঁ, সেটা তো লাগছিলই। আর অলোকেশদা নিশ্চয়ই ভাবছিলেন যে আজকে তো একটু ঘুমিয়ে নেই। ঠিক ঠিক। আমি আজকে সকাল 5টায় উঠেছি। উঠে যখন দেখেছি খুব বৃষ্টি পড়ছে, আমার সত্যি খুব মন খারাপ হয়ে গেছিল এখানে আসতে পারবো কিনা। কিন্তু একদম ঠিক সময়, ঠিক 7টা নাগাদ বৃষ্টি থেমে গেছে। আচ্ছা, সত্যি করে বলো তো, প্রতিদিন 5টায় ওঠা হয়? না, একদম না। এইটা প্রশ্নটা করতে ইচ্ছে করলো, কারণ আসলে আমরা আজকাল সবাই একটু দেরিতেই উঠি, তাই না? একদম। যদিও মায়েদের একটু তাড়াতাড়ি উঠতে হয়। এবার সুচেতনার কাছে যাব। কি সুন্দর নামখানা, কি শোনাবে? কবিতা নিয়েই যখন সবকিছু, তো কবিতাকে নিয়ে লেখা কবি রঞ্জিত দাসের কবিতা পবিত্র লিপি। বাহ। কবিতা পবিত্র লিপি, অপবিত্র হাতে তাকে স্পর্শ করো না। কবিতা লেখার আগে ঝর্ণা জলে স্নান করে এসো। কবিতা পড়ার আগে অশ্রু জলে চোখ ধুয়ে এসো। পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কবিতা লিখো না। মন্দিরে দেবতা, যথা পুস্তকে কবিতা। মনের মালিন্যে তাকে অশুচি করো না। ভীষণ অনর্থ হবে তার দৈব রোষে। প্রতিটি গানের গর্ভে অসুর জন্মাবে। প্রতিটি শব্দের দেহে গর্ভপাত হবে। কবিতা লেখার আগে বৃক্ষতলে ধ্যান করে এসো। কবিতা লেখার আগে ভিখারিকে দান করে এসো। কবিতা লেখার আগে অনুতাপে দগ্ধ হয়ে এসো। কবিতা লেখার আগে অশ্রু জলে শুদ্ধ হয়ে এসো। কবিতা পবিত্র লিপি, হৃদয়ের বীজ মন্ত্র, নক্ষত্র লোকের প্রত্যাদেশ। কবিতা পবিত্র লিপি, অপবিত্র হাতে তাকে স্পর্শ করো না। বাহ, ভীষণ ভীষণ ভালো কথা। বিশেষত আমরা যারা কবিতা নিয়ে থাকি তাদের জন্য এই কবিতাটা একটা মন্ত্র বলতে পারবো, তাই না? একদম সত্যি, কবিতা এবং দেবতা সুন্দরের প্রকাশ বলা হয়। ভীষণ ভালো কবিতাখানা। এরপরে আবার শ্রাবস্তীর কাছে যাব। শ্রাবস্তী কি শোনাবে? এর আগে সুচেতনার কাছে এটা জানতে চাইবো, আজকে কটায় উঠলে? 5টায়। 5টায় রোজ উঠো? রোজ তো হয় না, কিন্তু চেষ্টা করি সকালে ওঠার। আচ্ছা, দুজনেই তো বাইরে থাকছো এখন বোধহয় পড়াশোনা নিয়ে। কে কি মানে কি পড়ছো? আমি কেরালায় থাকি, আমি মেডিকেল পড়ছি। আচ্ছা। আমি বরোডা, আমি আর্কিওলজি নিয়ে মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটিতে পড়ছি। বাহ, বেশ। এবার কি শোনাবে বলো? আমি এবার আমার খুব প্রিয় একজন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা পাঠ করব। একদম। বিসমিল্লাহ খানের সঙ্গে কুয়াশা জুড়ে দাও, দেখবে সানাই কত দূর যায়। সেখানে বিয়ে বাড়ির মরশুম শেষ করে বাতাস ফিরছে ঘর। সেখানে পরদেশীদের ছায়া দেখলে উঠোন সাজাচ্ছে ননদিনী। একটার পর একটা চিঠি আসা যাওয়া করছে প্রেমিকের নামে। মন খারাপের মধ্যেও কোনো চালাকি নেই, ভেজাল নেই কোনো আদরের আগের মুহূর্তে। ছোট গ্রাম কেবল তৈরি হচ্ছে অজানা দিয়ে, অনির্দেশ দিয়ে। আর সুর এসে এক এক করে জ্বালাচ্ছে লণ্ঠন, গল্পগাছা, সোহাগ। রাত জাগা মেয়েটি কেবল বলেই চলেছে স্বপ্ন দেখা,
ভেজা রূপকথার গল্প, আর তাকে বিশ্বাস করছে সবাই। বিসমিল্লাহ খানের সঙ্গে কুয়াশা জুড়ে দাও, দেখবে সানাই কত দূর যায়, কত দূর। বাহ, ভীষণ ভালো কবিতা শুনলাম। শ্রাবস্তী, খুব ছোটবেলা থেকে কবিতা পড়ছো, শিখছো? একদম, মানে প্রায় 3.5 বছর যখন আমার, তখন থেকে আমি আবৃত্তি শিখি। প্রথমে তো মার কাছে একদম যখন ছোট ছিলাম তখন ছড়া বলা, তো তখন খুব আধো আধো ভাষায় কথা বলতাম। ঠিক। তারপরে 3-3.5 বছর বয়সে আমি কবিতা লোকে যাই। তো কবিতা লোকে পিনাক আঙ্কেল আমাকে শেখাতো। প্রথম পারফরমেন্স আমার বুক ফেয়ারে, আগরতলা বইমেলাতে আমি বিমলেন্দ্র চক্রবর্তীর ভাষা কবিতাটা করি। তখন কত ছোট? 4, ম্যাক্সিমাম 4 বছর। বাহ। তো তখন মানে আমি এত ছোট বয়সে একটা বড়সড় স্টেজ, বড়সড় মঞ্চ, একদম মানে উচ্চারণই করতে পারতাম না আমি। খুব কষ্ট করে আঙ্কেল মা সারাদিন করাতে করাতে তারপরে গিয়ে আমি প্রোগ্রাম করেছি। তারপর থেকে তো আস্তে আস্তে সুচেতনার সঙ্গেও আমার কবিতা লোকেই দেখা, আমরা ছোটর থেকে একসাথে বড় হয়েছি। মানে কবিতা শিখছো দুজনে একসঙ্গে? বাহ, বেশ। সুচেতনা, তোমার ক্ষেত্রেও ঠিক এই প্রশ্নটাই করতে ইচ্ছে করছে যে ঠিক কত ছোট থেকে শিখছো? একদম ছোট। অ্যাকচুয়ালি কবিতা লোকের সাথে বাবা প্রথম থেকে জড়িয়ে আছে। তো প্রথম যখন আমার ইচ্ছে আমি প্রকাশ করি যে আমি এগুলো করব, তখন প্রথম দিনই কবিতা লোকে নিয়ে যায় বাবা। তো প্রথম দিন থেকে এই কবিতা লোকের সঙ্গে আমার এই জার্নি। তো কবিতা লোকেই সবকিছু। খুব ছোটবেলা থেকে কবিতা পড়তে চাওয়া, কবিতা করতে চাওয়া তো একটা বিশাল ব্যাপার, কারণ ছোটবেলায় কেউ খুব একটা কবিতা জোর টোর করেই শেখানো হয় বাচ্চাদের ছড়া টরা, তাই না? হ্যাঁ, আমার বাবাকে আমি দেখতাম প্রোগ্রাম করতো, তো ওখান থেকে দেখে আমার শখটা জেগেছে, অনুপ্রেরণা। হ্যাঁ, তো বাবাকে দেখেই সবকিছু স্টার্ট, মানে বাবাকে স্টেজে দেখে দেখে যে আমিও করবো। ভয় হতো ছোটবেলায় কবিতা করতে? প্রচন্ড ভয় হতো। প্রথমবার যখন স্টেজে গেছি আমি দাঁড়িয়ে কেঁদে দিয়েছি, বাবা কোলে না বলে কেঁদে দিয়েছি। এক লাইন বলেছিলেন না? সেটাও বলা হয়নি, একটা ওয়ার্ডও বলতে পারিনি, কেঁদে আমি চলে এসেছি। তারপরে সেকেন্ড টাইম যাওয়ার পরে কিছুটা কনফিডেন্স পেয়েছি। এটা কিন্তু খুব মজার একটা গল্প। দেখো, তখন সেদিন তুমি মানে করলে না, কিন্তু এটা একটা মজার গল্প হয়ে রইলো কিন্তু সারা জীবন, যে আমি প্রথম স্টেজে উঠে কবিতাটা বলা হয়নি আমার, কান্না টান্না করে চলে এসেছি। একদম একদম ঠিক ঠিক, এটা খুব মজা। এটা খুব ছোটদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই হয়। আবার কারো কারো ক্ষেত্রে একটু উল্টোটাও হয়, যে খুব ছোটবেলায় খুব দারুণভাবে কবিতা বলছে, তখন ভয়টয় নেই, কে সামনে আছে এটা আছে কিছু তো ওইটা খেয়াল করছে না, তো বলছে, কিন্তু যখন বড় হচ্ছে তখন একটু একটু ভয় হচ্ছে, ভালো বলতে পারবো কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, সামনে অনেকেই আছে, ভুলভাল বললে কি বলবে, এই সবগুলি এসে যায়, তাই না? সেটাই আমারও সেম। মানে আমি ছোটর থেকে মাকে দেখছি, মা গান করছে, আবৃত্তি করছে, তো ওইখান থেকেই আস্তে আস্তে ইচ্ছেটা আসে আর কি। সুচেতনা, কি শোনাবে? আমি এখন বাবার কথা বললাম, বাবাকে নিয়ে লেখা একটি কবিতা, কবি অদিতি বসু রায়ের লেখা বাবা। বাবা মানে এক ছায়া, মেহগনি গান, বাবা মানে যেন মন্ত্রের আনাগোনা, বাবার সঙ্গে গীতা কোরআনের সাথে আজানে আগুনে তর্ক আলোচনা, বাবার জন্য ইচ্ছামতি পার হয়ে চলে যাওয়া দূর মাঠে এক তারাতে। বাবা মানে তাই বাউল পাড়াটি ঘুরে বাড়ি ফিরে খুব মনোযোগ অঙ্কতে। বাবাই আদতে নিরাময় শুশ্রূষা, খুব ভোরে উঠে বই খাতা নিয়ে বসা। বাবা মানে হলো দুপুরে রেডিও খুলে চুরি করে আনা বাবুই পাখির বাসা। সাহস শিখেছি বাবা পাশে ছিল বলে, যুদ্ধে নিয়েছি বাঁচার অস্ত্র হাতে। বাবা জানিয়েছে ঘর ভাঙা হয়, হোক তারা দেখে নিবি, হাত উড়ে যাওয়া রাতে। বাবা মানে এক ছায়া, মেহগনি গান, বাবা মানে যেন মন্ত্রের আনাগোনা, বাবা মানে
এক ছায়া মেহগনি গান। বাহ, এ তো গেল কবিতার কথা, কবির কথা, তাই না? তোমার কাছে বাবা মানে কি? প্রশ্নটা কি খুব কঠিন হয়ে গেল? কঠিন না, করতে হবে যে বাবা মানে বাবাই সবকিছু, বাবা মাই সবকিছু, তো ওটাকে আমি কিভাবে? ঠিক ঠিক, এই বিষয়টা ঠিক বলেছো যে আমাদের প্রকাশ করার ভাষা খুঁজে পাবো না, তাই না? একদম, যেটা একটা শব্দে, একদম একটা শব্দে বোঝানো যাবে না, যে একটা দুটো লাইনেও বোঝানো যাবে না। মানে এইটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মনে হবে যে না, এটা কম বলা হবে, এটা বললে কম বলা হবে, বললেও কম বলা হবে, তাই না? ঠিক ঠিক বলেছো। এই প্রশ্নটাই, এই উত্তরটাই ঠিক, সঠিক। যে বাবা মানে কি সেটা আমি বলেই বোঝাতে পারবো না। মায়ের ক্ষেত্রেও তাই, একদম। শ্রাবস্তী, আমি এখন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা পাঠ করব, 3 পাহাড়ের স্বপ্ন। আচ্ছা শ্রাবস্তী, যেখানে থাকছো, পড়াশোনা করছো, সেখানে তো বাংলা ভাষাভাষীর বিষয়টা কম, একদমই নেই বলতে গেলে। তো এই কবিতার সঙ্গে কি তখন কবিতা পড়া হয়? কবিতা পড়া হয়, কিন্তু কাউকে শোনানোর মতো পাই না, মানে সামনাসামনি শোনানোর মতো পাই না। কিন্তু মাঝে মধ্যে মা কোনো কবিতা যদি মার ভালো লাগে তো মা আমাকে পাঠায়, তো সেটা আমি পড়ে আমি কিভাবে বলবো সেটা মাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, আবার মাঝে মধ্যে মাকে রেকর্ড করে পাঠাইও। এমনিতে আমি না এক্সামের সময় ভীষণ স্ট্রেস থাকি, তো মা আমাকে, এখন মা আগে যেটা বলতো এখন আমি এটা এক্সপিরিয়েন্স করতে পারছি। মা আমাকে ছোটবেলা বলতো যে মানে তুমি যত বেশি গান গাইবে, যত বেশি আবৃত্তি করবে, রবি ঠাকুরের কবিতা পড়বে, তত তোমার একাকিত্ব কমে যাবে। তো এখন আমি বাইরে গিয়ে, মানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা কালচার, ডিফারেন্ট একটা শহর, এখানে গিয়ে আমার মনে হয় যে এক্সামের যে স্ট্রেসটা কিংবা কলেজের সব অ্যাসাইনমেন্টসের যে স্ট্রেস, ওই স্ট্রেসটা আমি কাটাই আবৃত্তি করে কিংবা গান করে। খুব ভালো কথা। তোমার কথা শুনে নিশ্চয়ই অন্যরা যারা এই সমস্যায় ভোগেন তারাও নিশ্চয়ই বুঝবে যে আসলে সত্যি যখন আমাদের পরীক্ষার আগের মুহূর্তে ভীষণ আমরা, মানে আমাদের একটা ভীষণ কি অবস্থা হয়, ভয় টয় সবকিছু মিলিয়ে একটা, তখন কবিতা শোনা, কবিতা পড়া, গান করা, যে যেটা ভালোবাসে আর কি। কেউ ছবি আঁকতে ভালোবাসে, কিছুটা সময় ছবি আঁকলো, দেখবে তখন কিন্তু ওই স্ট্রেস থেকে কিছুটা সময় সরে আসা যায়, এবং তারপর তুমি আবার পড়তে বসলে। হ্যাঁ, সেটাই। শোনাও, কি শোনাবে? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের স্বপ্নটা তাহলে শোনে। একদম। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ, দিন শেষে বৈকালে মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথে মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এ দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছাড়ল শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মেতে নিয়ে আজ রাতে, চাঁদ কুরনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে শুই গাথ মালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়ে। আহা মাদল মাতাল মাদল বাচ্চে তোরই জন্য লো, খুশির হাওয়ায় পাগলা হাওয়ায় গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয়, মন দিল। চোখ কেন তোর কাঁপছে মে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো? মাদল ভেবে আজকে তোকে কেউ কি বাজালো? ফুল দিয়ে নয় ভাগ ছড়িয়ে বিকেল সাজালো। কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে,
সাঁওতাল মেয়ে কটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাঁশিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিলে হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। বাহ, দারুণ কবিতা একটা, পড়লেও তুমি খুব সুন্দর, আর সেই সঙ্গে অলোকে তো খুব ভালো বাজাচ্ছিলেন। আচ্ছা, যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের কবিতা আমরা পাই, বিভিন্ন কবির বিভিন্ন ধরনের লেখা। তোমার কি ধরনের কবিতাগুলো বেশি পড়তে ভালো লাগে? প্রকৃতি নিয়ে থাকে, দেশাত্মবোধক থাকে, প্রেম নিয়ে থাকে, বিভিন্ন ধরনের কবিতা, কোনগুলি বেশি ভালো লাগে? এটাও একটা চিন্তার প্রশ্ন না? সত্যি চিন্তার ব্যাপার। আসলে মানে অনেক কিছুর উপর বোধহয় ডিপেন্ড করে। ঠিক, দিনটা কেমন, প্রকৃতির আজকের দিনে কেমন আমরা দেখছি প্রকৃতিকে, কিংবা আজকে যদি কোনো স্পেশাল দিন হয়, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে হলো, রিপাবলিক ডে হলো, কিংবা কয়েকদিন আগে আমরা 25শে বৈশাখ গেল, আমাদের ভাষা দিবস গেল। তো আমার মনে হয় দিনের ওপর ডিপেন্ড করে, আমাদের মনের যে অবস্থা সেটার ওপর ডিপেন্ড করে বোধহয় কবিতা পড়তে বেশি ভালো লাগে। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো, একদম যথাযথ উত্তর হয়েছে। কোন কবিতা মানে একদম খুব ভালো লাগে এটা ঠিক বলতে পারছি না আর কি। দেখবে প্রকৃতির পরিবর্তনের সঙ্গে আমাদের মনের মধ্যে একটা পরিবর্তন আসে। একদম, বৃষ্টির দিনে বৃষ্টির গানগুলি কিন্তু আমরা গাইতেই থাকি আর কি আনমনে। তারপরে বসন্তকাল যখন আসে তখন সেই রবি ঠাকুরের বসন্তের গানগুলো, এগুলি আমাদের আমরা মানে আনমনে, মানে আমরা ঠিক ভেবেচিন্তে গাই তেমন না, গেয়েই ফেলি আর কি, বা কবিতাগুলি ওই ধরনের কবিতাগুলি বেশি পড়ি। এটা ঠিক, প্রকৃতির উপরও একটা, প্রকৃতিও আমাদের উপর একটা বিরাট প্রভাব ফেলে, এটার উপর নির্ভর করে। সেই সঙ্গে পরিস্থিতি বিভিন্ন সময়, যখন 15ই আগস্ট চলে, আগস্ট মাস এলেই কিন্তু আমাদের ওই স্বাধীনতা, দেশাত্মবোধের কবিতাগুলো বেশি আমরা ওড়াই, তাই না? একদম একদম ঠিক। সুচেতনা, কি শোনাবে? রবি ঠাকুরকে ছাড়া সবকিছু অসম্পূর্ণ। তো এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নববেশ। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুনে মেতে উঠেছিল মদবিহল সভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। সেদিন আমার হাত যত ছিল সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা। ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার বিলল নয়ন বুলালে। সব কাজ মোর ভুলালে। তারপরে হায় জানি না কখন ঘুম এলো মোর নয়নে। উঠিনু যখন জেগে ডেকেছে গগন মেঘে। তরুতলে আছে একলা পড়িয়া দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত ছিনু যবে কাননে কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে, সব আজি ঝড়ো ঝড়ো বাদরে। পথে লোক নাহি আর
রুদ্ধ করেছি দ্বার, একা আছে প্রাণ ভূতলয় শয়ান। আজি কার ভরা ভাদরে, তুমি কি দুয়ারে আঘাত করিলে? তোমারে লব কি আদরে, আজি ঝড়ো ঝড়ো বাদরে। তুমি যে এসেছ ভস্য মলিন তাপস মূরতি ধরিয়া, স্তিমিত নয়ন তারা ঝলিছে অনল পারা। সিক্ত তোমার জটা জুট হতে সলিল পড়িছে ঝরিয়া, বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছে সাথে করিয়া, তাপস মূর্তি ধরিয়া। নমিহে ভীষণ মৌন রিক্ত, এসো মোর ভাঙা আলোয়, ললাট তিলক রেখা যেন সে বন্যি লেখা। হস্তে তোমার লৌহদণ্ড বাজিছে লৌহ বলয়ে, শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর না লয়ে। এসো এসো ভাঙা আলোয়, এসো এসো ভাঙা আলোয়। বাহ, অসাধারণ একটা কবিতা, অসাধারণ সত্যি। এত সুন্দর বর্ণনা ছিল। আর আজকের দিনের জন্য বোধহয় এটা একেবারে সঠিক, একদম ঠিকঠাক কবিতা পড়ার মানে এই সময়টা ঠিক আছে আর কি। দারুণ কবিতা সত্যি। আমরা শুনবো কবিতা, কিন্তু নিতে হবে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আমাদের সঙ্গে আছেন দুজন মিষ্টি মেয়ে, সুচেতনা এবং শ্রাবস্তী। শুধু মিষ্টি নয়, দুষ্টুও বটে। কারণ আমরা যখন মানে বিরতি চলছিল আর কি, যখন আমরা ক্যামেরায় ছিলাম না, তখন বেশ মজার মজার কথা বলছিল এবং আমাকে একটা ফাঁসানোর ব্যাপারও চলছিল। বলা হচ্ছিল, আন্টি তুমি একটা গান করে ফেলো, তুমি একটা গান করে ফেলো। খুব মজার এবং দুষ্টু। চলো এবার সুচেতনার কাছে যাই। শোনাও, কি শোনাবে? এক্ষণের কবিতাটি সরলতা নিয়ে লেখা। কবি পূর্ণেন্দু বত্রীর সরলতা একদিন প্রিয় বন্ধু ছিল। সরলতা একদিন আমাদের প্রিয় বন্ধু ছিল। তখন সরল ছিল পুকুরের জল ও শালুক, সংসারের শাল খুঁটি এবং সম্মান। তখন মন্দির ছিল ঘরে ও বাহিরে, বক্ষস্থলে অন্ধকার ভাঙা সিঁড়ি দেবতার দিকে ঊর্ধ্বমুখ। পবিত্র গন্ধের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা অমরতা ছিল। আকাশে তাকিয়া পাতা বিছানার মতো ভালোবাসা, স্নেহ ও মমতাময় হাত ছিল ঘোর বৃষ্টি জলে। ঘুমিয়ে পড়ার স্নিগ্ধ সুখ ছিল কুয়াশায় হেঁটে। সরলতা ছিল বলে ভয় ছিল এবং বিস্ময়। ধুলোর ভিতরে ঝড়, ঝড়ের ভিতরে বজ্র বিদ্যুতের ছুরি ভরা খাপ, ঝোপের ভিতরে নীল সাপ, আগুনের উলঙ্গ প্রতাপ, নিষিদ্ধকে ছোঁয়াছুঁই পাপ। সকলই গ্রহণযোগ্য ছিল বাহুমূলে। যতদিন সরলতা প্রিয় বন্ধু ছিল, পালকের ডানা ছিল পিঠে, দুপায়ে নূপুর। সোনার সিন্দুক ছিল লুকোনো ইচ্ছে ঠাসাঠাসি, অজস্র টুকরোয় ভাঙা বয়প্রাপ্ত বিকাশের বিকারে ও জ্বরে। সেই প্রিয় বন্ধুটির শোকাবহ মৃত্যু মনে পড়ে। সরলতা একদিন আমাদের প্রিয় বন্ধু ছিল। হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। বাহ, ভীষণ ভালো একটা কবিতা শুনলাম। শ্রাবস্তী শোনালো একটা দারুণ কবিতা। এরপরে সরি, সুচেতনা ভুল হয়ে গেছে, একজন দিকে তাকাচ্ছে, কি বলছে উল্টাপাল্টা। ঠিক ঠিক, এবার শ্রাবস্তীর কাছে যাব, সেটাই বলছিলাম। শ্রাবস্তী কি শোনাবে? আমি ত্রিপুরার কবি করবী দেববর্মনের একটা কবিতা আংকক সাই মানু শোনাচ্ছি। বাহ।
বহুদিন লোকটা বোবা ছিল। আধকাটা জিভে গুঙিয়ে গুঙিয়ে কি বলতো কেউ বুঝতে পারত না। কেউ অবাক হতো, কেউ হাসত। তার নাকের পাটা দুটো ফুলে উঠত, কপালের শিরা দপ দপ করত, কখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত নোনা। কিছু বলতে চাইতো, কেউ বুঝতে পারত না। এভাবেই সে ক্ষেত খামার করেছে, বাজার সাজা সেরেছে, ছেলে মেয়েদের বড় করেছে। সেসব ছেলে মেয়েরাও সার ধরে বোবাই জন্মেছে। কথা না বোঝাতে পেরে অভিমানে অপমানে মুখ লুকিয়ে চলে গেছে ঘরের ভেতর অন্ধকারে, আরো অন্ধকারে, আরো ভেতরে। এভাবেই একটা বোবা কলোনি গড়ে উঠেছে দীর্ঘকাল ধরে। কারণ মুখ না থাকলে কি হবে? হাত, পা, নাক, গলা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবই নিখুঁত ছিল, ঠিকঠাক। তাই মেহনতের ময়দানে হেঁটে গেছে ঠিক। তবু যেদিন মেঘ সরে আকাশে রোদ উঠেছে, অন্যেরা বলেছে, দেখো কি চমৎকার দিন হেসে উঠেছে। সেও এমনই কিছু বলতে চাইতো, কিন্তু বোঝাতে পারত না। সবাই হেসে উঠেছে রোদের সাথে। যখন কালো মেঘ আকাশ ভরে যেত, বাতাস ছুটোছুটি করত মহিষের মতো, তার বুক অপার আনন্দে ভরে উঠত। সবার সঙ্গে সেও বলতে চাইতো, কিছু বোঝাতে পারত না। শুধু চোখ থেকে এক রাশ মেঘ একান্তে ঝরে পড়ত। এভাবেই সে বেঁচে ছিল, বেঁচে থাকত। কিন্তু তার ফাটা কপালেও একদিন হলো সূর্যোদয়। এক জাদুকর দয়া পরবশ তার জাদুদণ্ড ছুঁয়ে দিল এক্কেবারে তার চেরা জিভের ডগায়। বলল, নে, তোর কাটা জিভ জুড়ে দিলাম, প্রাণ ভরে কথা বল, কথা বল সবাই। সে খুশিতে হাবুডুবু গড়িয়ে পড়ে। ঝর্ণার মতো কথা স্রোত বেরিয়ে আসে তার গলা চিরে। আকাশ ফাটিয়ে চিৎকার করে সে বলে, আমা আমা আংকক সাই মানো, মা মা আমি কথা বলতে পারছি, আমি কথা বলতে পারছি মা। মুহূর্তে রং বদলে যায় চারপাশের। সে এবং তার বাচ্চারা ক্ষেতের পাশে বয়ে চলা নদীর মতো কলকলিয়ে ওঠে। তাদের সেই যূথবদ্ধ বাক্যলাপ এক দিগন্ত থেকে আরেক দিগন্তে প্রতিধ্বনিত হয়ে চলে, চলবে চিরকাল, চিরটা কাল। বাহ, দারুণ কবিতা। সত্যি দেখো, কবিতা আমাদের চেতনায় আঘাত করে, তাই না? সত্যি। তুমি পড়ছিলে, আমরা কখনো কি তেমন করে ভাবি যে যারা চোখে দেখতে পায় না, যারা কানে শোনে না, বা এই ধরনের কোনো রকম দুর্বলতা যাদের আছে, তারা কতটা কষ্ট বা তারা কতটা অসহায়, কিভাবে জীবন যুদ্ধের সঙ্গে যুদ্ধ করে চলছে জীবনের সঙ্গে, সেটা কিন্তু ভাবি না। কিন্তু ওই যে কবিতা পড়লে পাশে বসে আমি শুনছিলাম এবং ভাবছিলাম, সত্যিই তো, একটা মানুষ যখন কথা বলতে পারে না, তার ভেতরের, আমরা কথা বলতে পেরেও দেখো অনেক সময় আমরা আমাদের রাগ, আমাদের অভিমান, আমাদের ভালোবাসা, প্রেম, সমস্ত কিছু তো কথার মধ্যে দিয়েই প্রকাশ করি, কিন্তু তাও যেন হয়ে ওঠে না আর কি। আর যারা পারে না তাদের কি অবস্থা হয়। সত্যি, মানে অনেক অনুভূতি আছে যেগুলো আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু কবিতা, গান, এগুলো দিয়ে আমাদের অনেক না বোঝা জিনিস, না দেখা জিনিস, সেগুলো আমরা মানে বুঝতে পারি। এই যে কৃষ্ণকলি, এই কবিতাটা পড়লেই আমার মনে হয় যে যারা কালো, তাদের মধ্যেও যে একটা কত সুন্দর সুন্দর মেয়েরা আছেন যারা কালো কিন্তু কত সুন্দর, তাদের এই বিষয়টা যখন কৃষ্ণকলি সম্পর্কে আমরা মানে কবিতাটা পড়লাম, তখন বোধহয় তাদের প্রতিও একটা ভালোবাসা, ভালো লাগা এবং তাদের সৌন্দর্যকে তেমন করে দেখার বিষয়টা চলে আসে। এইভাবে
কবিতা আমাদের চেতনায় বারে বারেই যুগে যুগেই আঘাত করে যায় এবং আমাদের এই ব্যাপারে সচেতন করে, সমাজকেও সচেতন করে। চলে যাব তোমার কাছে সুচেতনার কাছে। চেতনা চেতনা করতে করতে সুচেতনার কাছে চলে এসেছি। আমি এবার কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো কাশের মতো থাক উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। ভীষণ জনপ্রিয় একটা কবিতা, ভীষণ ভালো। আবার শ্রাবস্তীর কাছে যাব। কি শোনাবে? শ্রাবস্তী খুব বুদ্ধি টুদ্ধি করে বলেছিল যে একটা আন্টিকে দিয়ে গান করাবে, কিন্তু সেটা আর হলো না। আমি আজকে শুধু আমি কবিতাই শুনবো দুজনের কাছ থেকে। আমি পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা করবো এখন। ঠিক আছে। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছে ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচল টান মেরে বলল, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল, শত ঝর্ণার জল। বাহ, দারুণ একটা প্রেমের কবিতা শুনলাম আমরা। সুচেতনার কাছ থেকে আজকের শেষ কবিতাটা শুনে নেব। আমি শুরু করেছিলাম কবিতাকে নিয়ে, শেষও করব কবিতাকে নিয়ে। বাহ। কবিতা না লিখতে পেরে একজন কবিতা প্রেমীর কি কষ্ট হতে পারে সেটাই লিখেছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা তার নিজের লেখা কি
প্রেম কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। বাহ, ভীষণ ভালো। ঠিক বলেছ, যারা কবিতা লেখে বা লেখালেখি করে তারা না লিখতে পারলে ভীষণ, শুধু লেখালেখি নয়, যারা কবিতা পড়তে ভালোবাসে তাদেরকে যদি বলা হয় না তুমি পড়তে পারবে না, ভীষণ অবস্থা কাহিল। যারা নাচতে ভালোবাসে তাদেরকে যদি বলা হয় যে না তুমি আজ থেকে নাচ করতে পারবে না, তাহলে তাদেরও সেম অবস্থা হয়। এবং গান যারা করে সমস্ত কিছু আর কি। আসলে আমরা মন থেকে যা চাই সেখানে যদি বাধা আসে তবেই আমাদের খুব কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজন, পড়াশোনার জগৎ নিয়ে আছো, এর মধ্যে এসে ভালো ভালো কবিতা শোনালে আমাদের। ধন্যবাদ অনেক। এবং সেই সঙ্গে অলোকেশ দাকে আমরা সকালটা পাই, এটা আমাদের সৌভাগ্য। এবং যারা এতক্ষণ ধরে ছিলেন এভাবে আমাদের সঙ্গে প্রতিদিন থাকবেন। প্রতিদিন সকালে আমরা চলে আসি আপনাদের গান শোনাবো কিংবা কবিতা শোনাবো বলে। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। নমস্কার।